আমাদের ফেনল চ্যাপ্টারটা চলছে। ফেনল চ্যাপ্টারে আমরা আগে পড়েছিলাম হ্যালোজিনেশন পড়েছিলাম, সালফোনেশন পড়েছিলাম, সেখানে আমাদের নাইট্রেশনটা বাদ আছে এখন আপাতত। তো আমরা ফেনলের ওই চ্যাপ্টারে নাইট্রেশন থেকেই তাহলে আমরা শুরু করি। তো ফেনলের ক্ষেত্রে আমরা প্রথম যেটা পড়ছি এখন সেটা হচ্ছে নাইট্রেশন। তো আগে আমরা ফেনলের এই সালফোনেশন পড়েছিলাম, হ্যালোজিনেশনে আমরা আলোচনা করেছিলাম অনেক কিছু। তো এবার আমরা নাইট্রেশনটা পড়ছি। তো নাইট্রেশনে মানে কোন গ্রুপ প্রবেশ করলে তাকে নাইট্রেশন বলে? NO2 গ্রুপ। NO2 গ্রুপকে বলে নাইট্রো গ্রুপ। বেঞ্জিন বলের মধ্যে যদি নাইট্রো গ্রুপ প্রবেশ করে তখন তাকে বলা হয় নাইট্রেশন। NO2 গ্রুপ প্রবেশ করলে তাকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশনের জন্য বিকারকটা কী ছিল? বিকারকটা ছিল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় মানে সি মানে কনসেন্ট্রেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই ছিল বিকারক। এখন ফেনলের ক্ষেত্রে যদি নাইট্রেশন করার জন্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি বা গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি তাহলে দুটো প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে এই যে দুটো অ্যাসিড, এই দুটো অ্যাসিড তীব্র জারক দ্রব্য, ফলে ফেনলকে ওরা কি করবে? জারিত করে দেবে। জারিত করে মেনলি এটা তৈরি করতে পারে, এটাকে বলে প্যারাবেনজোকুইনোন, এটা করতে পারে। এছাড়াও আর একটা ঘটনা ঘটে যে ফেনলের এই বলয়টা, ধরো এই ওএইচের প্লাস আর প্রভাব, প্লাস আর মানে ইলেকট্রন ঠেলে দেয়, আর মানে রেজোন্যান্স। যারা রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে তাদের রেজোন্যান্স রেটাকে মাইনাস আর দ্বারা প্রকাশ করা হয়, আর যারা রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন বর্জন করে তাদের রেজোন্যান্সটাকে প্লাস আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফেনলের কি রেজোন্যান্স দেখা যায়? ফেনলের রেজোন্যান্সটা হচ্ছে প্লাস আর। ও কী করে? রেজোন্যান্সের মাধ্যমে বলয় ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়, আর বলয়তে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দিলে সেই বলয় সহজে জারিত হতে পারে। জারিত হওয়ার কারণ কিন্তু প্রথমে এইটা যে বলয় যে OH গ্রুপের প্লাস আর প্রভাব দেখা যায় এবং খুব বেশি পরিমাণে প্লাস আর, ফলে রেজোন্যান্সের দ্বারা এই বলয় ইলেকট্রনের ঘনত্বটাকে বাড়িয়ে দেয়, এটা একটা প্রবলেম হয়। আর সেকেন্ড যে প্রবলেমটা দাঁড়ায় মেনলি, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে এই ফেনলের যেহেতু বলয় ইলেকট্রনের ঘনত্ব বেশি, ফলে পলিনাইট্রেশন ঘটে, মানে একসঙ্গে একাধিক NO2 গ্রুপ, কোথাও একটা প্রবেশ করে, কখনো দুটো প্রবেশ করে, একসঙ্গে দুটো, কখনো অর্থ আর প্যারা, কখনো তিনটে প্রবেশ করে, অর্থাৎ পলিনাইট্রেশন ঘটে। এই বলয়ের মধ্যে কখনো একটা যায়, দুটো যায়, তিনটে, যেন অসংখ্য নাইট্রো গ্রুপ বলয়ে প্রবেশ করতে পারে, এটাকে বলে পলিনাইট্রেশন। ফলে কোনো একটা বিশুদ্ধ নাইট্রোফেনল পাবো না, অনেকগুলো নাইট্রোফেনলের, ধরো মোনোনাইট্রোফেনল, ডাইনাইট্রোফেনল, ট্রাইনাইট্রোফেনল, অনেক নাইট্রোফেনলের মিশ্রণ পাওয়া যায়। তাহলে ফেনলের নাইট্রেশনের অসুবিধে কি? নাইট্রেশনের বিকারক হিসেবে আমরা ব্যবহার করতে পারি গাঢ় সালফুরিক অ্যাসিড আর গাঢ় নাইট্রিক অ্যাসিড। এই গাঢ় সালফুরিক আর গাঢ় নাইট্রিক দুজনেই তীব্র জারক অ্যাসিড। এরা ফেনলকে প্রথম পয়েন্ট জারিত করে দেয়। আর ফেনল কেন জারিত হয়? কারণ ফেনলের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব প্রচুর বেশি থাকে, কারণ OH গ্রুপের প্লাস আর প্রভাব দেখা যায়, আর প্রভাবের জন্য ইলেকট্রনের ঘনত্ব অনেকটাই বাড়িয়ে দিতে পারে, এটা একটা প্রবলেম থাকে। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে পলিনাইট্রেশন ঘটে। একই বলয়ের মধ্যে একটা নাইট্রোর জায়গায় দুটো নাইট্রো, তিনটে নাইট্রো, আরও বেশি নাইট্রো হয়তো প্রবেশ করে। স্টেরিকের জন্য হয়তো একটু কমতে পারে, কিন্তু ট্রাইনাইট্রো পর্যন্ত, মোনোনাইট্রো, ডাই, এরকম অনেক নাইট্রোফেনল হয়ে যাবে। ফলে এটা পলিনাইট্রেশনের ফলে নাইট্রোফেনলের একটা মিশ্রণ পাওয়া যাবে, বিশুদ্ধ নাইট্রোফেনল পাবো না। এই দুটো কারণের জন্য ফেনলের নাইট্রেশন সহজে হয় না, এই দুটো কারণের জন্য। তাহলে এবার প্রশ্ন যে ফেনলের নাইট্রেশন যেহেতু সহজে হয় না, তাহলে এবার কি করা যেতে পারে? না, ফেনলের যদি নাইট্রেশন করা হয় তাহলে দেখো এই গাঢ় সালফুরিক আর গাঢ় নাইট্রিক, এই দুটো অ্যাসিডকে গাঢ় অবস্থায় আমরা ব্যবহার করব না, কারণ গাঢ় অবস্থায় ওরা তীব্র জারক। তার পরিবর্তে কি ব্যবহার করব? ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, আর রুম টেম্পারেচার, কোনো তাপ দেবো না, দিলে NO2 একবার অর্থে ঢুকবে, কারণ OH অর্থপ্যারা নির্দেশক, আর NO2 একবার প্যারাতে ঢুকবে। এই দুটো নাইট্রোফেনলের মিশ্রণ পাওয়া যায়, অর্থনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। ফেনলের নাইট্রেশন, বিশেষ করে এই প্যারানাইট্রোফেনলটা আর একভাবে তৈরি করতে পারি আমরা। এই ফেনলের সঙ্গে এই NaNO2 আর HCl মেশাবো, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নেব। ফেনল তৈরি করবে প্যারা নাইট্রোসোফেনল,
এই প্যারানাইট্রোফেনলের সঙ্গে ডাইলিউট আবার নাইট্রিক অ্যাসিড মেশাবো, মেশালে প্যারানাইট্রোসোফেনল জারিত হয়ে তৈরি করবে প্যারানাইট্রোফেনল। তাহলে প্যারানাইট্রোসোফেনল যেটা আছে, এই প্যারানাইট্রোসোফেনল জারিত হয়ে তৈরি করে দেবে প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেন মানে ফেনলের এই দুটো নাইট্রেশন তোমাদের দেখে রাখতে হবে। একটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল তৈরি হয়, আর একটা হচ্ছে শুধু প্যারানাইট্রোফেনল তৈরি করার জন্য সেকেন্ড রিঅ্যাকশনটা দুটোই দেখে রেখে দেবো। এগুলো এবিসিডি শনাক্তকরণ যেগুলো আছে, তোমার এটা দিল এ লিখতে বলো, এটা দিয়ে বি লিখতে বলো, এবি শনাক্তকরণ করো যেগুলো আছে, এগুলোতে কিন্তু আমাদের প্রচুর এটার জিনিসটা আসে পরীক্ষাতে। পরের কোশ্চেনটা লিখে নাও। এই ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুতি। ফেনল থেকে পিক্রিক অ্যাসিডের নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, এই হচ্ছে সংকেত। দেখো 2, 4, 6 তিনটে জায়গা, ট্রাই নাইট্রোফেনল, 2, 4, 6 ট্রাই নাইট্রোফেনল। এরই আর একটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, PICRIC, এই অ্যাসিডটাকে বলে পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিড আমাকে তৈরি করতে হবে ফেনল থেকে। ক্লাস 11-এ তোমরা পড়েছো যে আমরা আলোচনা করেছিলাম বেঞ্জিনের নাইট্রেশন। তো বেঞ্জিনের নাইট্রেশন যখন আমরা পড়েছিলাম, চিন্তা করো যে গাঢ় সালফুরিক নাইট্রিক অ্যাসিড দিয়ে তুমি যদি 50-60-এ উত্তপ্ত করো, তাহলে বেঞ্জিনের মধ্যে একটা নাইট্রো প্রবেশ করবে, মনোনাইট্রো বেঞ্জিন। যদি আরেকটু বেশি তাপমাত্রা 100 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দাও, তৈরি হবে ডাইনাইট্রো বেঞ্জিন। আর যদি 3-4 দিন ধরে গাঢ় সালফুরিক নাইট্রিক অ্যাসিড মিশিয়ে রিফ্লাক্স করো, মানে তা উত্তপ্ত করো 3-4 দিন ধরে, তাহলে আর একটা নাইট্রো প্রবেশ করবে টাইনাইট্রো বেঞ্জিন। তার মানে শর্ত বাড়াতে পারলে 3টে নাইট্রো প্রবেশ করবে। তাহলে এখানেও আমি শর্ত বাড়ানোর চেষ্টা করবো, মনোনাইট্রো গাঢ় সালফুরিক ধূমায়মান নাইট্রিক অ্যাসিড দিয়ে করব। কিন্তু এখানে কিন্তু ওই অত শক্তিশালী জারক নাইট্রিক অ্যাসিড সালফুরিক অ্যাসিড নেওয়া যাবে না। তাহলে ফেনলের বেশিরভাগটাই তো জারিত হয় প্যারাবেঞ্জোকুইনোনে, যাবে, ফেনলই থাকলো না, তাহলে নাইট্রেশন কার করবো? তাহলে এখানে সরাসরি কিন্তু 3টে NO2 গ্রুপ প্রবেশ করানো যাবে না একবারে, যে ধূমায়মান সালফুরিক ধূমায়মান নাইট্রিক অ্যাসিড দিয়ে তাপ দিয়ে করবো সেটা করা যাবে না, কারণ ফেনলের বেশিরভাগ জারিত হয়ে যাবে, কারণ ধূমায়মান বা গাঢ় সালফুরিক নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, ফলে জারিত হয়ে যাবে। তাহলে তার পরিবর্তে কি করা হয়? তার পরিবর্তে করা হয় এই ফেনল এই সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অর্থোফেনল সালফোনিক অ্যাসিড আর প্যারাফেনল সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে, এই দুটো প্রোডাক্ট তৈরি করে প্রথম ধাপ। এবার প্রশ্ন, এই দুটো প্রোডাক্ট তৈরি করলে সুবিধাটা কি হলো? এই SO3H গ্রুপ না, এই সালফোনিক অ্যাসিড মূলক হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ওরা কি করে? বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়। আর যদি ওরা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনটাকে টেনে নেয়, তাহলে বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, ফলে ওই বলয় আর সহজে জারিত হতে পারে না। তাহলে সালফোনেশনের ফলে ফেনলের যে বলয়টা, তার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কমে গেল বা বলয়ের সক্রিয়তা হ্রাস পেল। এরপর আমি কি করব? গাঢ় নাইট্রিক অ্যাসিড মেশাবো, মিশিয়ে 100 ডিগ্রিতে আবার হিট করব। আচ্ছা, এই দুটোর মধ্যে কিন্তু এটা মুখ্য প্রোডাক্ট, এটা সেকেন্ডারি, কিন্তু এটা গৌণ, এটা বেশি হবে, কারণ এটা স্টেরিকটা বেশি, বুঝতে পারছো? এবার গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি করি, তাহলে দেখা যাবে SO3H গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে যায়, আর এই 3 জায়গায় 3টে NO2 গ্রুপ প্রবেশ করে। এই যেখানে যাচ্ছে এটা থেকেও এটা হবে, এটা থেকে এটা, কারণ এখানে দুটো জায়গা ফাঁকা, আর এখানে NO2 হবে, এখানে দুটো জায়গা ফাঁকা, NO2 হবে, একই প্রোডাক্ট হবে। এই হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিড কিন্তু তোমরা সরাসরি ধূমায়মান সালফুরিক বা নাইট্রিক অ্যাসিড এইসব বা গাঢ় সালফুরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করে করবে না, কারণ দুজনেই তো তীব্র জারক। ওরা ফেনলকে কি করে দিতে পারে বলো? জারিত করে দিতে পারে, তার জন্য করবে না। তার পরিবর্তে আগে সালফোনেশন করে নেবে।
সালফোনেশন করে নিলে বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, ফলে বলয়ের ইলেকট্রনের ঘনত্ব যদি কমে যায় তাহলে বলয়টা নিষ্ক্রিয় হয়ে যাবে। আর সেই নিষ্ক্রিয় বলয়ের মধ্যে নাইট্রেশন করে SO3H বেরিয়ে যাবে। দুটোর মধ্যে যদি একটা লিখতে বলে, পুরোটা একটা জায়গা থাকে, ধরো এ বললো আর বি বললো, একটা এ আর এটা বি, এ বলতে এটাকেই লিখবে কিন্তু দুটো লিখবে না, কারণ একটা জায়গায় এ আছে, এ মানে দুজনের মধ্যে একজন মুখ খোড়াই লিখতে হবে। এইভাবে আমরা ফেনল থেকে কী করতে পারবো, ফেনল থেকে আমরা পিগ্রিক অ্যাসিড তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফেনল থেকে পিগ্রিক অ্যাসিড প্রস্তুতি। তাহলে নাইট্রেশন থেকে তোমাদের এই জিনিসগুলো করে রাখতে হবে যে ফেনলের কিভাবে নাইট্রেশন করব বা নাইট্রেশন অসুবিধাটা কি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফেনল থেকে পিগ্রিক অ্যাসিড তৈরি, এটা করতে হবে। আর একটা কোশ্চেন হচ্ছে ফেনল অপেক্ষা পিগ্রিক অ্যাসিডের অম্লত্ব বেশি হয় কেন? ঠিক আছে, ফেনল অপেক্ষা পিগ্রিক অ্যাসিডের অম্লত্ব বেশি হয় কেন? এটা একটা ভালো কোশ্চেন। এই ফেনল আমি আলোচনা করেছিলাম যে ফেনল আম্লিক আলোচনা করেছিলাম। এখন দেখো এই ফেনল থেকে এই বেঞ্জিন বলয় কি করে ইলেকট্রন আকর্ষণ করে, ফলে অক্সিজেন কি করবে, এখান থেকে ইলেকট্রন আকর্ষণ করবে, সহজে H+ আয়ন বেরিয়ে যেতে পারবে। তাহলে ফেনল আম্লিক আমরা আলোচনা করেছিলাম, ফেনল থেকে H+ বেরোতে পারে কারণ ফেনক্সাইড স্টেবল বলে, কারণ বেঞ্জিন বলে ইলেকট্রন টানছে, এটুকু বোঝা গেল। এখানে কি হচ্ছে দেখি যে NO2 গ্রুপগুলো তুমি দেখতে পাচ্ছ, এই NO2 গ্রুপগুলো হচ্ছে তীব্র ইলেকট্রন আকর্ষী গ্রুপ, মাথায় রাখতে হবে। এই NO2 গ্রুপগুলো হচ্ছে তীব্র ইলেকট্রন আকর্ষী গ্রুপ। এরা করে কি, এই বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়। তাহলে যদি এরা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। আর বেঞ্জিন বলয় যদি ইলেকট্রনের ঘাটতি দেখা যায় তাহলে ওই বেঞ্জিন বলয় বেশি করে OH এর কাছ থেকে ইলেকট্রন টানবে, O এর কাছ থেকে, তাহলে ও আরও বেশি করে টানবে। তাহলে পিগ্রিক অ্যাসিডের অম্লত্ব বেশি। পিগ্রিক অ্যাসিড মনে রাখবে একটা তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, মাথায় রাখতে হবে। পিগ্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, কারণ পিগ্রিক অ্যাসিডের 3টে NO2 গ্রুপ -I আর -R প্রভাব দ্বারা বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি, ইলেকট্রনের ঘনত্ব কমিয়ে দেয়। এখন ইলেকট্রনের ঘনত্ব যদি কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রনের ঘনত্ব যদি কমিয়ে দেয় তাহলে বেঞ্জিন বলয় বেশি পরিমাণে অক্সিজেনের থেকে টানবে, অক্সিজেন বেশি পরিমাণে তাহলে হাইড্রোজেনের থেকে টানবে, চিন্তা করে দেখো, ফলে আরও সহজে H+ বেরোবে। এই জন্য এই পিগ্রিক অ্যাসিডটা কিন্তু ফেনলের থেকে অনেকটা, এখানে একটা NO2 দিলেই অম্লত্ব বেড়ে যাবে, দুটো দিলে আরও বাড়বে, তিনটে দিলে অম্লত্ব আরও বেড়ে যাবে। তাই বলে ফেনল অপেক্ষা পিগ্রিক অ্যাসিডের অম্লত্ব অনেকটা বেশি। 3টে NO2 গ্রুপ আছে, এখানে শুধু বেঞ্জিন বলয় একা টানছে, এখানে বেঞ্জিন বলয় তো টানছেই, প্লাস তার সঙ্গে 3টে NO2 গ্রুপও ইলেকট্রন আকর্ষণ করছে। তাহলে এখানে যদি বেশি পরিমাণ ইলেকট্রন টেনে নিচ্ছে তাহলে এখান থেকে সহজে H+ আয়ন বেরোতে পারবে, ফলে পিগ্রিক অ্যাসিডের অম্লত্ব ফেনল অপেক্ষা অনেক অনেক বেশি। এটা ভালো, পিগ্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, ফেনল তো মৃদু অ্যাসিড, পিগ্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, মাথায় রাখতে হবে। কার্বনেট বা বাইকার্বনেট লবণ থেকে ফেনল কার্বন ডাই অক্সাইড বার করতে পারে না, কারণ ফেনল হচ্ছে কার্বনিক অ্যাসিডের থেকে মৃদু অ্যাসিড। কিন্তু পিগ্রিক অ্যাসিড কার্বনেট আর বাইকার্বনেট লবণ থেকে কার্বন ডাই অক্সাইড বার করতে পারবে, কারণ পিগ্রিক অ্যাসিড হচ্ছে ফেনল কার্বনিক অ্যাসিড অপেক্ষা অনেক তীব্র অ্যাসিড পিগ্রিক অ্যাসিড। ওই জন্য কার্বনিক অ্যাসিডের লবণ যে কার্বনেট বাইকার্বনেট, তার সঙ্গে পিগ্রিক অ্যাসিড কিন্তু বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বার করে দেবে, মাথায় রাখে। তো ফেনল পারবে না, ফেনল মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিড থেকে, কারণ এই দুটোর মধ্যে পার্থক্য করতে গেলে ওই বিক্রিয়াটাই দিয়ে আমরা পার্থক্য করতে পারবো। পরেরটা ফ্রিডেল ক্র্যাফট বিক্রিয়া, আমি সংক্ষেপে বলছি, FC রিয়াকশন। FC রিয়াকশন মানে ফ্রিডেল বিক্রিয়া। আমরা ফ্রিডেল বিক্রিয়াটা করব। ফ্রিডেল বিক্রিয়ায় লাগবে কে, এই ফেনল, আর লাগে কে CH3Cl। একবার OH অর্থে ঢুকবে, একবার OH এই CH3 অর্থে ঢুকবে, একবার CH3 প্যারায় ঢুকবে। এটা হচ্ছে ফ্রিডেল অ্যালকাইলেশন।
এখন ফেনলের ফিল্ডগ্রাফ বিক্রিয়াটা ধীর গতিতে হয় কেন? দেখো, ফেনলের বলয় কি করে, রেজোন্যান্স করে এই অর্থ আর প্যারা ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। আর ফিল্ডগ্রাফ বিক্রিয়ার ইলেকট্রোফিলিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইলটা তার সহজে প্রবেশ করে, তারা তো বেশি উচিত ছিল। ফেনলের এই বলয়টা অত্যাধিক সক্রিয়, আর বলয়ের ইলেকট্রনের ঘনত্ব খুব বেশি, আর বলয় যেহেতু ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাহলে এই ইলেকট্রোফাইল যেটা তৈরি হয় সেটা এই বলয় সহজে প্রবেশ করতে পারে এই ক্ষেত্রে। কিন্তু ফেনলের ক্ষেত্রে কি দেখা যায়, দেখো এই ফেনল আর এখানে CH3Cl দিয়েছ আর অনাদ্র LCl3 দিয়েছ। ফেনল কেন সক্রিয়তা বেশি, কেন দ্রুত বিক্রিয়া করতে পারে, এই রেজোন্যান্স করে ইলেকট্রন পাঠিয়ে দেয়, আর ফিল্ডগ্রাফ বিক্রিয়া ইলেকট্রোপ্রস্থাপন বিক্রিয়া। আর এখানে আছে LCl3 লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল আছে, অষ্টক পূর্ণ হয়নি, তাই অক্সিজেনের লোন পেয়ার রেখে দিয়ে দেবে, দিয়ে তৈরি করবে এই তৈরি করবে। লক্ষ্য করো এখানে অক্সিজেনের মাথায় কি চার্জের সৃষ্টি হয়েছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জের সৃষ্টি হয়েছে। আর যেহেতু অক্সিজেনের মাথায় প্লাস চার্জের সৃষ্টি হয়েছে, অক্সিজেন করে কি ইলেকট্রন দিতে তো পারে না, বরং এখান থেকে ইলেকট্রন টেনে নেয়। এবার ইলেকট্রন টেনে নিলে বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, ফলে বলয়টা নিষ্ক্রিয় হয়ে যাবে, ইলেকট্রোফাইলগুলো সহজে ওই বলয়ে আর প্রবেশ করবে না। তাই দেখা যায় ফেনলের ফিল্ডগ্রাফ বিক্রিয়া কিন্তু ধীর গতিতে হয়। ঠিক আছে, কারণ ফেনল তো সক্রিয় একা ছিল, যখন সক্রিয় আমরা জানি যে লোন পেয়ার পার্টি মানে রেজোন্যান্স করে ইলেকট্রন বাড়াচ্ছিল, কিন্তু এখানে তো লোন পেয়ার রেখে দিয়ে দিচ্ছে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ফলে এখান থেকে কী করবে, ইলেকট্রন আকর্ষণ করবে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, ফলে ইলেকট্রোফাইল সহজে এই বলয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই জন্য দেখা যায় ফেনলের ফিল্ডগ্রাফ বিক্রিয়াটা খুব ধীর গতিতে হয়। পরে আমরা কয়েকটা নেম রিয়াকশন সম্বন্ধে আলোচনা করছি। নেম রিয়াকশন, প্রথম নেম রিয়াকশন হচ্ছে কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়া, কাপলিং কথাটার অর্থ হচ্ছে যুক্ত হওয়া, কাপলিং বিক্রিয়া। তো কাপলিং বিক্রিয়া কাদের মধ্যে হবে না, কাপলিং বিক্রিয়া করতে গেলে আমার লাগবে ডায়াজো লবণ, N ডবল বন্ড N প্লাস, এটা হচ্ছে ডায়াজো লবণ। এই ডায়াজো লবণের সঙ্গে আমি ফেনল বা ফেনল জাতীয় যৌগ নেব, মাধ্যমটা রাখবো ক্ষারীয় NaOH। তাহলে দেখো তো, কাপলিং কথাটার অর্থ হচ্ছে যুক্ত হওয়া। কাপলিং বিক্রিয়া কারা করবে, ফেনলের ক্ষারীয় দ্রবণের সঙ্গে ডায়াজোনিয়াম লবণ যোগ করব, করলে এই দুটো বলয় পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে রঙিন অ্যাজো যৌগ তৈরি করবে। এখানে এই ডায়াজোনিয়াম লবণটা হচ্ছে ইলেকট্রোফাইল, ও ইলেকট্রন খোঁজে, আর রেজোন্যান্সের ফলে এই ফেনলটা প্রথমে ফেনেট লবণ হয়ে যায়, ONA হয়ে যায়, করে রেজোন্যান্স করে অর্থ আর প্যারা ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। এই ইলেকট্রোফাইল, এই যে এনের মাথায় প্লাস, ইলেকট্রোফাইলটা ইলেকট্রন খুঁজবে, তো ইলেকট্রন খোঁজার জন্য হয় অর্থে যাবে, নয় প্যারায় যাবে। তাহলে ফিল্ডগ্রাফ বিক্রিয়া কাদের মধ্যে, ডায়াজো লবণের সঙ্গে ফেনল জাতীয় যৌগ আর তার ক্ষারীয় দ্রবণ নিতে হবে। এখানে ডায়াজো লবণটা দুর্বল ইলেকট্রোফাইল, আর ফেনলের এটা হচ্ছে সাবস্ট্রেট, তাহলে ইলেকট্রোফাইল একে আক্রমণ করবে, কিন্তু এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হলে তাড়াতাড়ি আক্রমণ করবে। তাই দেখা যায় ফেনলের অক্সিজেনের যে লোন পেয়ার আছে, লোন পেয়ার এই বলয় ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে এখানে কি করে, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রোফাইলটা সহজে প্রবেশ করবে। ফেনল কোথায় কোথায় ইলেকট্রনের ঘনত্ব বাড়ে, ফেনলটা থেকে ফেনেট হলে রেজোন্যান্স আরও ভালো হয়, তাই এখানে ফেনেট করে নেওয়া হয়, ফেনল থেকে ওই ক্ষার দেওয়া হয়েছে। ফেনেট লবণ রেজোন্যান্স করে কোথায় কোথায়, অর্থ আর প্যারা ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। তাহলে এই দুটো জায়গায় যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ইলেকট্রোফাইলগুলো একবার অর্থে যাবে, নয় প্যারায় যাবে। কিন্তু এই গ্রুপটার আকার বড়, তাই অর্থে স্টেরিক ইন্ডেন্স বেশি, তাই ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে প্যারা, তাই কাপলিং মানে প্যারা। এবার কাপলিং বিক্রিয়াটা কি দাঁড়ালো, আমি এখানে রিয়াকশনটা লিখছি, প্রোডাক্টটা। এই কাপলিং বিক্রিয়া, এই বলয় আর এই বলয় মাঝে কি দ্বারা যুক্ত হলো, N ডবল বন্ড N দ্বারা যুক্ত হয়ে গেলে দুটো বলয়, একে বলে প্যারা হাইড্রক্সি। এর রেসপেক্টে অর্থ মেটা প্যারা হাইড্রক্সি আছে, কিন্তু তার সোডিয়াম লবণ আছে, তাই বলে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিনের সোডিয়াম লবণ। এই যৌগগুলো রঙিন হয়। আর এই দুটো বলয় লক্ষ্য করো, এই বলয় আর এই বলয় পরস্পর N ডবল বন্ড N দ্বারা যুক্ত হয়েছে। যুক্ত আর ইংরেজি কাপলিং, যেহেতু দুটো বলয় যুক্ত হয়েছে সেই জন্য এই বিক্রিয়াকে বলে কাপলিং বিক্রিয়া।
তো কাপলিং বিক্রিয়া আমরা যদি পরীক্ষা কোশ্চেন ওই সম্বন্ধে লিখতে আমরা কী লিখবো আমি বলে যাচ্ছি, তোমরা লিখে নিও যে ফেনলের ক্ষারীয় দ্রবণে ডায়াজোনিয়াম লবণ যোগ করলে দুটি বেঞ্জিন বলয় পরস্পর N ডবল বন্ড N গ্রুপ দ্বারা যুক্ত হয়ে রঙিন অ্যাজো যৌগ তৈরি করে। এই বিক্রিয়াকে বলে কাপলিং বিক্রিয়া। ঠিক আছে, কাপলিং সাধারণত ফেনলের ওইচ গ্রুপের সাপেক্ষে, যে ফেনলের ওইচ গ্রুপ তার সাপেক্ষে প্যারা, দেখো এখানে অর্থ মেটা প্যারা, এর সাপেক্ষে প্যারা অবস্থানে ঘটে। প্যারা অবস্থান যদি ব্লক থাকে তাহলে কাপলিং অর্থ অবস্থানে ঘটে। প্যারা যদি ব্লক করা হয় তখন বাধ্য হয়ে অর্থে আসবে। আর অর্থ প্যারা দুটো অবস্থানকেই যদি ব্লক করা হয় তাহলে কাপলিং বিক্রিয়া আর ঘটবে না। ঠিক আছে, কি বললাম? অর্থ প্যারা দুটো অবস্থানই ব্লক করতে পারলে কাপলিং বিক্রিয়াটা আর ঘটবে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্যারা কাপলিং বললাম। এটা রঙিন, অ্যাজো যৌগগুলো সব রঙিন, অ্যাজো ডাই বলে এদের। রং তৈরি করা, জৈব রং তৈরি করতে গেলে ব্যবহার করা হয়। সেকেন্ড, এটা প্রথম কাপলিং এর উদাহরণ। কাপলিং মানে যুক্ত হওয়া, দুটো বলয় মাঝের N ডবল বন্ড দ্বারা যুক্ত হয়েছে। কাদের কাদের মধ্যে হবে? ডায়াজো লবণ হবে আর ফেনল বা ফেনল জাতীয় যৌগ। ফেনল আর অ্যালকোহলের ডিফারেন্স কি? বেঞ্জিন বলয় যদি ডাইরেক্ট ওইচ থাকে তাহলে ফেনল, আর যদি পার্শ্বসিং করে বেঞ্জিনের মাথায় একটা CH2 তারপর ওইচ, তাকে কিন্তু অ্যালকোহল, বেঞ্জাইল অ্যালকোহল বলবো। রিংয়ের সঙ্গে ওইচ থাকলে তবে সে ফেনল এবং সে বেশি সক্রিয়, সে আম্লিক হবে। এই যৌগটাকে বলে ন্যাপথলিন, দুটো বলয় ন্যাপথলিন। এই পজিশনকে বলে আলফা, এটাকে বলে বিটা। এটা এক, এখানে এটা একটা বলয়, এই বলয়ের সাপেক্ষে এটা বা এটা যে কোনো একটা আলফা আর এই দুটো বিটা। এই জায়গায় আমি একটা ওইচ দিলাম। বেঞ্জিনের মধ্যে ওইচ থাকলে তাকে বলে ফেনল, আর যদি ন্যাপথলিনের মধ্যে ওইচ থাকে তখন তাকে বলা হয় ন্যাপথল। তাহলে বেঞ্জিনের ওইচকে বলে ফেনল, আর ন্যাপথলিনের মধ্যে যদি ওইচ থাকে তখন তাকে বলা হয় ন্যাপথল। তাহলে এখানে ন্যাপথলিনের মধ্যে ওইচ আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ন্যাপথল। এই ন্যাপথলটাকে দেখো, এটা আলফা, এটা বিটা, বিটা পজিশনে ওইচ আছে, তাই এটাকে বলে বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল। এই বিটা ন্যাপথলের সঙ্গে আমি ডায়াজো লবণ নেবো N ডবল বন্ড N প্লাস Cl মাইনাস। মাধ্যমটা হবে ক্ষারীয়। ক্ষারীয় মাধ্যমে কি হয়? ফেনলটা এর বিক্রিয়া করে, আমরা বলেছিলাম আগে আম্লিক বিক্রিয়া, ফেনেট হয়ে যায়। আর ফেনেটের রেজোন্যান্স ক্ষমতা ফেনল থেকে আরও বেশি, ফলে আরও বেশি করে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেবে, কারণ এটা দুর্বল নিউক্লিওফাইল। এটা দুর্বল নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, সরি নিউক্লিওফাইল বলছি, এটা ইলেকট্রন খোঁজে, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়াতে হবে। এবার লক্ষ্য করো, এই গ্রুপ বলয়টা এই বলয়ের সঙ্গে যুক্ত হবে। আমি বলি যে কাপলিং ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে প্যারা। চিন্তা করো, এখান থেকে এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, এই প্যারা পজিশন। প্যারা পজিশন একটা গ্রুপ আছে, দেখো বন্ড আছে প্যারা পজিশনে, একটা গ্রুপ আছে। তাহলে প্যারা পজিশন যেহেতু এটা ব্লক করা আছে, তাহলে প্যারা পজিশনে হয় না কাপলিং। তাহলে কোন পজিশনে কাপলিং হতে পারে? অর্থ পজিশনে। কারণ মূল প্যারাটা হয় কেন? ডিস্টেন্সটা বেশি হলে স্টেরিক কম হয়। কিন্তু প্যারাটা যদি ব্লক করা থাকে তাহলে কি হবে? তাহলে বাধ্য হয়ে অর্থেতেই আসবে, কারণ অর্থেও ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে সেক্ষেত্রে যোগটা কি হবে দেখো, এটা ONF হবে। আর এই জায়গায় এই ফিনাইল গ্রুপটাকে আমি C6H5 বলতে পারি। C6H5 দেখো, এটাও বলয়, এটাও একটা বলয়, যে C6H5 একটা বলয়। এই দুটো বলয় মাঝে কিন্তু N ডবল বন্ড N গ্রুপ দ্বারা যুক্ত হয়ে গেছে। আর যেহেতু দুটো বলয় N ডবল বন্ড N দ্বারা যুক্ত হয়ে গেছে, সেই জন্য এটাও একটা কাপলিং। কিন্তু এই কাপলিংটা ঘটেছে অর্থ কাপলিং। এটার নাম হচ্ছে, এটা 1, এটা 2। 1 এটাকে বলে অ্যাজোফিনাইল বা ফিনাইল অ্যাজো। তাহলে 1 ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল এর সোডিয়াম লবণ। 1 ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল এর সোডিয়াম লবণ। তাহলে এই পদার্থটাও কিন্তু রঙিন পদার্থ, কারণ এগুলো সব রঙিন পদার্থ তৈরি করে। অ্যাজো ডাই বলে এটাকে, ডাই মানে রঞ্জক পদার্থ। তাহলে দুটো কাপলিং বিক্রিয়া ভালো করে রেখে দিও। এটা হচ্ছে প্যারা পজিশনে হলো না, কারণ প্যারা পজিশন ব্লক করা আছে, তাই এটাকে বলে অর্থ কাপলিং, অর্থ পজিশনে প্রবেশ করেছে। এই বিক্রিয়াকে বলে কাপলিং বিক্রিয়া। পরেরটা, কোলবে স্মিথ বিক্রিয়া। দুজন বিজ্ঞানী কোলবে আর স্মিথ করেছিলেন। কোলবে বিক্রিয়া কি জিনিস? এই ফেনল,
ফেনলের ক্ষারীয় দ্রবণ, NaOH এর জলীয় দ্রবণ যোগ করলাম, দিলে ফেনল অ্যাস আম্লিক আর NaOH ক্ষার, বিক্রিয়া করে ONA লবণটাকে বলে ফেনেট লবণ তৈরি করলো। এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড, একশো 140 উষ্ণতা নেবো, 4 থেকে 60 atm এর মধ্যে দিয়ে CO2 গ্যাস চালনা করব। তৈরি হয় স্যালিসাইলেট লবণ, CNN, এটা CNN। এই CNN এটাকে বলে স্যালিসাইলেট লবণ। তো এখানে তৈরি হয়েছে স্যালিসাইলেট লবণ। এর সঙ্গে ডাইলিউট HCl মেশালে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। এটা একটা ভালো কোশ্চেন যে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করো। আমি এখানে এটা দিয়ে ডাইলিউট HCl 2 নম্বরে দিয়ে লিখলে ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে পারি, অসুবিধা নেই। বা দুভাগ করলে একটা লবণ করলাম, এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ। এখানে H2+ দেওয়া যায়, ডাইলিউট HCl দিতে পারে, H2 দিলে করলে ফ্যাক্ট তৈরি হবে। তাহলে কোলবেস্ট বিক্রিয়া হচ্ছে ফেনলের ক্ষারীয় দ্রবণ। সেই ক্ষারীয় দ্রবণে 120 থেকে 140 উষ্ণতায় 4 থেকে 60 atm চাপে CO2 গ্যাস চালনা করলে প্রথমে স্যালিসাইলেট লবণ তৈরি হয়। স্যালিসাইলেট লবণকে যদি আর্দ্র বিশ্লেষিত করি হবে স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে তোমরা আগেও জানো, ফেনল তৈরিতে পড়েছো, এটা স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে আমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি বিক্রিয়াটাকে বলে কোলবেস্ট। কিন্তু এখানে NaOH নিয়েছো, যদি তুমি KOH ব্যবহার করো, এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে দেখো, O- হয়ে যায় ফেনেট লবণ, আর এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এই এলো এই, তাহলে এটা ইলেকট্রোফাইল, ইলেকট্রন খোঁজে, তার মানে এটা হয়ে গেল আর এখানে Na+ আছে। দেখো একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে এখানে, এখানে হাইড্রোজেন আছে। পরবর্তী ক্ষেত্রে এখানে আসবে, বেরিয়ে যাবে, CNN হয়ে বেরিয়ে যাবে, তৈরি হয়ে গেছে কিন্তু সাইক্লিক ট্রানজিশন স্টেট। এখন প্রশ্ন হচ্ছে NaOH এর জায়গায় আমি KOH ব্যবহার করলাম, তাহলে এখানে K+ আয়ন থাকবে, কিন্তু K+ আয়নের আকার অনেক বড় বা স্টেরিক হিন্ড্রান্সও বেশি, ফলে CO2কে ও এখান থেকে বিকর্ষণ করে, ফলে CO2 আর অর্থ দিয়ে প্রবেশ করবে না, CO2 তা প্যারা দিয়ে প্রবেশ করবে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করো, প্রোডাক্টটা কিন্তু এখানে হবে OH, মানে এই টোটাল জিনিসটার ক্ষেত্রে, আর এখানে হবে COOH। এটা যেমন তুমি বললে অর্থে ঢুকছে, তখন COOH প্যারায় ঢুকবে। কেন ঢুকবে? সোডিয়ামের থেকে পটাশিয়ামের আকার বড়, আর যেহেতু সোডিয়ামের থেকে পটাশিয়ামের আকার বড়, তার স্টেরিক হিন্ড্রান্স বেশি হবে, স্টেরিক হিন্ড্রান্সের জন্য কিন্তু এটা প্যারা পজিশনে প্রবেশ করবে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় কাপলিং, এই কি বলে, কোলবেস্ট বিক্রিয়া। তাহলে ফেনলে এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে ইলেকট্রোফিলের প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে কার্বন ডাই অক্সাইড সে একটা ইলেকট্রোফাইল, এই ইলেকট্রন খুঁজে বেঞ্জিন বলয়ের অর্থ আর প্যারা ইলেকট্রন বেশি আছে, অর্থ দিয়ে আসে কেন? এখানে একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট হয়, এখানে সোডিয়াম থাকলে এটা হবে। আর পটাশিয়ামের আকার বড়, আর পটাশিয়ামের আকার বড়োর জন্যে পটাশিয়াম কি করবে? এখানে বিকর্ষণ করবে, স্টেরিক হিন্ড্রান্স বেশি হবে, ফলে CO2 এখানে না এসে এই প্যারা পজিশন, এ অর্থ আর প্যারা দুই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বাড়াবে, যখন এখানে স্টেরিক বেশি হয়ে যাবে তখন প্যারা দিয়ে চলে আসবে। এই জন্য কোলবেস্ট বিক্রিয়া কিন্তু অর্থ বা প্যারা এই দুটো প্রোডাক্টই আমরা পেতে পারি। ফেনলকে আমরা কিন্তু বিজারণ করতে পারি, ফেনলের বিজারণ। এই ফেনল ব্যবহার করলাম, ফেনলের সঙ্গে আমি নিলাম নিকেল, হাইড্রোজেন আর অ্যাপ্রক্সিমেট 200 ডিগ্রি সি নিলাম, নিকেল, হাইড্রোজেন আর 200 ডিগ্রি সি। কি হয়? এই যে বন্ডগুলো আছে, এই বন্ডগুলো ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এখানে OH প্রবেশ করবে। বন্ড থাকবে না, কেন থাকবে না? কারণ একটা বন্ড ভাঙার ফলে দুটো করে হাইড্রোজেন সেখানে প্রবেশ করেছে, প্রতিটা বন্ড ভাঙলে দুটো করে হাইড্রোজেন প্রবেশ করেছে। তাহলে এটাকে বলে ফেনলের সম্পূর্ণ বিজারণ, লিখে রাখবে কমপ্লিট, কারণ এই বন্ড ভেঙেছে, এই বন্ড তিনটে বন্ড ভেঙেই বিজারণ হয়েছে। এইটাকে বলা হয় সাইক্লোহেক্সানল, নট ফেনল। দেখো 6টা কার্বন আছে বলে হেক্স,
সিঙ্গেল বন্ডের জন্য এন, বদ্ধ শৃঙ্খলের জন্য সাইক্লো, আর লাস্টে ওইচ আছে বলে অল। এটাকে বলে অ্যালকোহল, এটা নট ফেনল, এটা অ্যালকোহল। এর আম্লিকতা নেই বললেই চলে, প্রসম। এটাকে বলে সাইক্লোহেক্সানল, আর এটা ফেনল। তাহলে এটাকে বলে সেটা করবো।